হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর। ঠিক আছে, এই স্কেলার ও ভেক্টর কিন্তু একাদশ শ্রেণীর অন্তর্গত একটা বিষয়। এর আগে অলরেডি আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি পড়িয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারবে। ঠিক আছে, আমরা মূলত এই ক্লাস 11 এবং ক্লাস 12-এর কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা পড়াচ্ছি। ঠিক আছে, সেই ভিডিওগুলো তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে, অর্থাৎ চ্যানেলটাই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। ঠিক আছে, দেখো চলে আসছি আজকে আলোচনার বিষয়। প্রথম দেখো স্কেলার ও ভেক্টর। ঠিক আছে, দেখো স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে। দেখো রাশি স্কেলার ভেক্টর পড়ার আগে তাহলে আমাকে জানতে হবে রাশি কাকে বলে। রাশি কাকে বলে না, আমরা দৈনন্দিন জীবনে যা কিছু পরিমাপ করতে পারি তাকেই আমরা বলবো রাশি। অর্থাৎ তোমার ওজন আমি পরিমাপ করতে পারবো, তোমার উচ্চতা আমি পরিমাপ করতে পারবো, তোমার বয়স আমি পরিমাপ করতে পারবো, এগুলো সবই হচ্ছে কিন্তু আমাদের রাশি। অর্থাৎ পরিমাপযোগ্য ভৌত বিষয়গুলিকে কি বলা হয়, রাশি কিন্তু বলা হয়। ঠিক আছে, এবারে দেখো তারপরে চলে আসছে আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশিটা কি। ঠিক আছে, দেখো স্কেলার রাশি জিনিসটা কি না, স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। এভাবে বললে বুঝতে পারবে না, আমি উদাহরণ লিখে বুঝতে পারবে। ধরো আমি বললাম ভর। ঠিক আছে, ভর। তারপরে বললাম ধরো সময়। ঠিক আছে, তারপরে বললাম ধরো গতিবেগ। ঠিক আছে, গতিবেগ। তারপরে ধরো বললাম বল। ঠিক আছে, এবার দেখো আমি যদি বলি তোমার ভর কত, তুমি বলবে যে আমার ভর 40 কেজি। ঠিক আছে, বা আমার ভর 35 কেজি। ঠিক আছে, আমি যদি বলি সময়, তুমি কি বলবে, আমি বললাম তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয় বা তোমার স্কুলে যেতে কত সময় লেগেছে, তুমি কি বলবে যে আমার 40 মিনিট সময় লেগেছে কি 30 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু দিকের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শুধুমাত্র ভ্যালুটা বললে বা মানটা বললে আমি কিন্তু বুঝে যাব তুমি কি বলতে চাইছো। আমি বললাম তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয় যেতে কত সময় লাগে, না আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ে যেতে 40 মিনিট সময় লাগে। আমি কি বুঝবো যে তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ে যেতে তোমার মোট 40 মিনিট সময় লেগেছে। এখানে তোমার বিদ্যালয় কোন দিকে আছে, তোমার বাড়ি কোন দিকে, তুমি যাচ্ছ কোন দিক দিয়ে, আমার কোনো কিছু যায় আসে না, আমার শুধু মানটা দরকার। ঠিক আছে, কিন্তু দেখো এই যে গতিবেগ, যদি আমি বলি গতিবেগ, ঠিক আছে, আমি বললাম তোমার গতিবেগ কত, তুমি কি বলে দিলে যে আমার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। কি বলে দিলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে তুমি 1 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছ। ঠিক আছে, এবারে এখানে প্রশ্ন হলো তুমি কোন দিকে যাচ্ছ। ঠিক আছে, তুমি কোন দিকে যাচ্ছ, পূর্ব দিকে যাচ্ছ না পশ্চিম দিকে যাচ্ছ না উত্তর দিকে যাচ্ছ না দক্ষিণ দিকে যাচ্ছ, কোনো ভ্যালু আমার কাছে নেই। ঠিক আছে, তাহলে দেখো তোমার বাড়ি যদি কোনো একটা পয়েন্টে হয়, সেখান থেকে তোমার গতিবেগ যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, আর তুমি 1 ঘন্টা যদি একই গতিবেগে চলো, তাহলে তুমি 1 ঘন্টা বাড়ি থেকে কত দূরত্বে যাবে, 40 কিলোমিটার দূরত্বে কিন্তু চলে যাবে। কিন্তু দেখো আমি কিন্তু বুঝতে পারবো না তুমি বাড়ি থেকে কোন দিকে গেছো। ঠিক আছে, তার জন্য কিন্তু এই গতিবেগ বোঝানোর জন্য তোমার কিন্তু একটা দিকের দরকার হবে, যে আমার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব দিকে। তার মানে আমি কি বুঝবো যে তুমি পূর্ব দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে যাচ্ছ। ঠিক আছে, যদি বলি বল, দেখো বলের আমি বললাম যে বল, তো তুমি ধরো একটা বলকে, ধরো আমি বল না অন্য কিছু বলছি, তুমি একটা ফুটবলকে লাথি মারলে। ঠিক আছে, বা তুমি কোনো একটা বইকে ঠেলে সরালে। ঠিক আছে, এবার আমি বললাম তোমার প্রযুক্ত বলের মান কত, তুমি বললে 2 নিউটন। ঠিক আছে, বা বললে 3 নিউটন। ঠিক আছে, এবারে দেখো 2 নিউটন বা 3 নিউটন সেটা কোন দিকে কাজ করছে সেটা আমি কিন্তু জানি না। ধরো আমার টেবিলের ওপরে একটা বই রাখা আছে বা এই মার্কারটা রাখা আছে, আমি বললাম তুমি মার্কারটাকে ঠেলেছো, তাই তো, তুমি বললে হ্যাঁ। আমি বললাম তুমি মার্কারটাকে কত বল দিয়ে ঠেলেছো, তুমি বললে 5 নিউটন বল দিয়ে ঠেলেছি কি 3 নিউটন বল দিয়ে ঠেলেছি। এবার দেখো 3 নিউটন বল, তুমি এবার দেখো বস্তুটার উপরে বল যেদিক থেকে প্রয়োগ করবে, বস্তুর সরণটাও কোন দিকে ঘটবে, সেদিকেই ঘটবে। ঠিক আছে, এবারে দেখো যদি আমি 5 নিউটন বল কোন দিকে প্রয়োগ করেছো না জানি, আমি কি বলতে পারবো যে বস্তুটা কোন দিকে গেছে, বলতে কিন্তু পারবো না। অর্থাৎ এই উদাহরণগুলো থেকে তুমি কি বুঝলে যে এমন কিছু রাশি আছে যেগুলোর শুধুমাত্র মান বললেই সে সম্পর্কে আমরা ধারণা লাভ করে নিতে পারি, তার দিকের কোনো প্রয়োজন হয় না। আবার অনেক এমন রাশি আছে যাদের মানের সঙ্গে সঙ্গে দিকটাও কিন্তু প্রয়োজন, নাহলে আমি সঠিক বা সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবো না। ঠিক আছে, এখানেই তোমার
কাজে আসবে কি না স্কেলার রাশি ও ভেক্টর রাশি। অর্থাৎ স্কেলার রাশি কাকে বলে, যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। উদাহরণ কি হবে, দৈর্ঘ্য হবে, ভর হবে, সময় হবে, এগুলোর কোনো দিকের প্রয়োজন আমাদের হয় না, শুধুমাত্র মান জানলেই কিন্তু হবে। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি বলি ভেক্টর রাশির কথা, ভেক্টর রাশি কাকে বলে না যে সমস্ত রাশির মান আছে তার সঙ্গে সঙ্গে দিক ও অভিমুখও আছে, তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন কি, যেমন তোমার হচ্ছে গতিবেগ, বল, ত্বরণ, এগুলো সব কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে আশা করি স্কেলার রাশি আর ভেক্টর রাশির সংজ্ঞাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবারে চলে আসি স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশি, ঠিক আছে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, দেখো স্কেলারকে ইংরেজিতে স্কেলারই বলা হয়, ভেক্টরকে ভেক্টরই বলা হয়। ঠিক আছে, কোনো পরিবর্তন নেই। আচ্ছা, স্কেলার রাশি তাহলে তোমার কি থাকবে, মান কিন্তু থাকবে, কিন্তু দিক, ঠিক আছে, বা অভিমুখ থাকবে না। ভেক্টর রাশির মানও থাকবে, আবার কি থাকবে না দিক বা অভিমুখও কিন্তু থাকবে। তাহলে প্রথম পার্থক্য এখানেই হয়ে গেল যে আমরা স্কেলার রাশির মান এবং দিক, মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, কিন্তু ভেক্টর রাশির মানও আছে আবার দিকও আছে। প্রথম পার্থক্য হয়ে গেল। সেকেন্ড পার্থক্য যেটা, স্কেলার রাশির যোগ বিয়োগগুলো, অর্থাৎ স্কেলার রাশির তুমি গাণিতিক সমস্যাগুলো সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী করতে পারবে, কিন্তু ভেক্টর রাশির তুমি গাণিতিক সমস্যাগুলো সাধারণ বীজগাণিতিক নিয়মে করতে পারবে না। ওর জন্য তোমাকে বীজগাণিতিক হচ্ছে সমাধান করতে হবে। ঠিক আছে, তার মানে স্কেলার রাশির ক্ষেত্রে সাধারণ বীজগাণিতিক নিয়ম, ঠিক আছে, সাধারণ বীজগণিত কি হবে, প্রযোজ্য হবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিতের কিন্তু প্রয়োজন তোমার হবে। বোঝা গেল, ভেক্টর বীজগণিতের প্রয়োজন হবে। এবার আর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আরে সাধারণ বীজগণিতের নিয়ম কি আর ভেক্টর বীজগণিতের নিয়ম কি? ঠিক আছে, এবার একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো দুজন ব্যক্তি আছে, ঠিক আছে, একজন মনে করো রাম আর একজন মনে করো রাহুল। ঠিক আছে, দুজন ব্যক্তি আছে। আমি বললাম রামের ভর 40 কেজি, ঠিক আছে, রাহুলের ভর 50 কেজি। এবারে যদি আমি তোমাকে বলি যে রাহুলের ভর রামের থেকে কত কেজি বেশি, তুমি সিম্পলি কি করবে, 50 কেজি থেকে 40 কেজি বাদ দিয়ে দেবে, যেটা সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। 50 থেকে 40 বাদ গেলে কত হবে, 10 কেজি। তাহলে রাহুলের ভর রামের থেকে কত কেজি বেশি হয়ে গেল, 10 কেজি কিন্তু বেশি হয়ে গেল। এটাই হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম। ঠিক আছে, এবারে দেখো চলে আসছি ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশিতে। ভেক্টর রাশির কিন্তু বীজগাণিতিক সমস্যাগুলো সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হবে না, সেগুলো তোমাকে ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুযায়ী করতে হবে। ঠিক আছে, কিরকম ব্যাপারটা না, মনে করো সাধারণ একটা জিনিস বলছি, মনে করো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, এবারে এই বস্তুর আগে তুমি এই দিক বরাবর টানছো, ধরো এই দিক বরাবর রাম টানছে, কত বল দিয়ে না 5 নিউটন বল দিয়ে, 5 নিউটন বল দিয়ে। ঠিক আছে, এবারে এই দিক বরাবর উপর দিকে ধরো রাহুল টানছে, ঠিক আছে, রাহুল টানছে কত নিউটন বল দিয়ে না 5 নিউটন বল দিয়ে। এবারে বলো তো বস্তুর গতিবেগ কোন দিকে হবে? ঠিক আছে, আমি যদি বলি বস্তুর গতিবেগ কোন দিকে হবে এবং বস্তুর উপরে প্রযুক্ত বলের মান কত, ঠিক আছে, তাহলে রাম এদিকে 5 নিউটন বল দিয়ে টানছে, রাহুল এদিকে 5 নিউটন বল দিয়ে টানছে। সাধারণ একটা জিনিস মনে করো, এই হচ্ছে আমার ধরো মার্কার, আমি এদিক থেকে দড়ি বেঁধে এদিকে টানছি, তুমি ওদিকে টানছো, মার্কারটা কোন দিকে যাবে, মার্কারটা এই কোণা বরাবর কিন্তু এগোবে, তাই না, কোণা বরাবর এগোবে, তার মানে এই বরাবর এগোচ্ছে। এবারে আমি যদি বলি মার্কারের উপরে প্রযুক্ত বল কত, তুমি কি সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী কি করবে, যে 5 নিউটন বলের দিকে হচ্ছে 5 নিউটন বলের দিকে হচ্ছে 10 নিউটন করে দিই, কিন্তু এর মান কিন্তু 10 নিউটন হবে না। ঠিক আছে, কত হবে সেটা তুমি বুঝতে পারবে, আমরা পড়বো সেগুলো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বীজগাণিতিক, এখানেই শিখতে হবে তোমাকে কি বীজগাণিতিক, ভেক্টর বীজগাণিতিক হচ্ছে সমাধান করার পদ্ধতি। ঠিক আছে, আশা করি স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে তোমাদের যাবতীয় ধারণাগুলো পরিষ্কার কিন্তু হয়েছে। ঠিক আছে, চলে আসবো এরপরে আমরা যে ক ধরনের আমাদের ভেক্টর রাশি হতে পারে। দেখো এরপরে আমরা চলে আসছি যে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, তারপরে আমরা আসবো যে কত ধরনের আমাদের ভেক্টর রাশি আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, দেখো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমি বারবার বলছি কি যে আমার ধরো ভেক্টর রাশি তোমার মানও আছে, আবার কি আছে দিক বা অভিমুখও কিন্তু রয়েছে, তার মানে ওর মান তো প্রকাশ আমাকে করতেই হবে, তার পাশাপাশি ওর দিক বা অভিমুখ কিন্তু আমাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেজন্য দেখো যদি আমি বলি যে একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, ঠিক আছে, বি পয়েন্টের দিকে যাচ্ছে, বি এর দিকে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য অবশ্যই আমাকে কিন্তু একটা তীর চিহ্ন লাগাতে হবে, সেই তীর চিহ্নটা বোঝাবে যে বস্তুটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে জেনারেলি আমরা এটাকে কিভাবে প্রকাশ করি, ধরো মনে করলাম এই যে বস্তুর যে গতিটা, বস্তুর গতিটা
বস্তুর গতিটা কত না এ বি। এবার এটাই যদি আমি শুধু এ বি লিখি তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে কিন্তু তোমার হয়ে গেল স্কেলার রাশি। ওপরে মাথায় একটা তীর চিহ্ন লাগিয়ে দাও, কি হয়ে যাবে ভেক্টর রাশি। এবার মনে করো তুমি যদি এটাকে মনে করো নাও যে এটা পি ভেক্টর, ঠিক আছে, কি ভেক্টর পি ভেক্টর, তাহলে এ বি সমান কি হয়ে যাবে পি ভেক্টর, ঠিক আছে। এটা গেল ভেক্টর রাশির প্রকাশ, ঠিক আছে। এবার দেখো ভেক্টর রাশির মান কিভাবে বের করানো হয়। এর মান হবে, ভেক্টরের মান হবে না মড পি ভেক্টর, কি মড পি ভেক্টর, এই যে মড, এই মডটা লাগানো হয় কি শুধুমাত্র ভেক্টর রাশির মান বোঝানোর জন্য। যখনই দেখবে ওপরে তীর চিহ্ন আছে তার মানে ওই রাশিটা ভেক্টর রাশি, ওর মানও আছে আবার দিকও আছে। ওর মানটা কি করে বোঝাবো আমি, না ওই ভেক্টরের দুধারে দুটো দাগ টেনে দেবো, যেটাকে আমরা মড বলে থাকি, ঠিক আছে। এটাকেই আমরা বলবো মান বা হচ্ছে পরম মান। কি বলবো, মান বা পরম মান। মানে সোজা কথা হলো যে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মাথায় একটা তীর চিহ্ন তোমাকে দিতেই হবে, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছি আমরা যে বিষয়টাতে, সেটা হচ্ছে যে ভেক্টর রাশি ক প্রকার হয় আর কি, ঠিক আছে। দেখো প্রথম যে ভেক্টর রাশিটা আসবো তাকে বলি আমরা সমান ভেক্টর, ঠিক আছে। কি বলি, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, ঠিক আছে, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। দেখো নামের মধ্যে আছে সমান ভেক্টর, ঠিক আছে, অর্থাৎ যে যদি দুই বা তার বেশি ভেক্টরের মান এবং দিক একই রকম হয় তখন তাকে আমরা বলবো সমান ভেক্টর। অর্থাৎ কি বললাম সমান ভেক্টর কাকে বলে। আচ্ছা তার আগে আমি ছবিটা কি বুঝতে পারবে, মনে করো এই একটা ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে, আর এটা মনে করো তুমি বি ভেক্টর, ঠিক আছে, বি ভেক্টর। দেখো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, দেখো দুটোর মান কিন্তু একই, দেখো একই বরাবর, দেখো একই দৈর্ঘ্যের, ঠিক আছে। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরের মান কিন্তু একই, তার সঙ্গে সঙ্গে এদের অভিমুখও কি একই, এগুলোকেই আমরা বলবো সমান ভেক্টর, ঠিক আছে। তাহলে সমান ভেক্টর কাকে বলে, না হচ্ছে দুই বা তার বেশি ভেক্টরের মান এবং অভিমুখ যদি একই দিকে হয় বা একই রকম হয় বা সমান হয় তাকে আমরা কি বলবো সমান ভেক্টর, ঠিক আছে, বোঝা গেল, তাকে আমরা বলবো সমান ভেক্টর। এবারে দেখো চলে আসছি যে সেকেন্ড ভেক্টরটা, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। কি ভেক্টর, না বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর, ঠিক আছে। বিপরীত ভেক্টর কাকে বলে, দেখো এবার একটা ছবি আঁকছি, এই হচ্ছে ধরো মনে করো এ ভেক্টর আর এদিকে মনে করো হচ্ছে তোমার বি ভেক্টর, ঠিক আছে। এবারে একটা জিনিস খেয়াল করো, এই যে ছবিটা আঁকলাম এখানে দেখো এ ভেক্টরের দৈর্ঘ্য যতটা বি ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু ততটা, কিন্তু একটা জিনিস খেয়াল করো এ যেদিক বরাবর বি তার ঠিক উল্টো দিক বরাবর, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কাকে বলে, না যদি দুই বা তার বেশি ভেক্টরের বা যদি দুটো ভেক্টরের মান একই হয় কিন্তু তাদের অভিমুখ যদি সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে থাকে তখন তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর, ঠিক আছে, বোঝা গেল। তারপরে চলে আসছি আমরা এক রেখীয় ভেক্টর, ঠিক আছে, কোথায় চলে আসছি, এক রেখীয় ভেক্টর। দেখো এক রেখীয় ভেক্টর কাকে বলে, মনে করো এই একটা ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, মনে করো এই একটা ভেক্টর বি ভেক্টর, মনে করো এই একটা ভেক্টর সি ভেক্টর। এবারে ছবিটায় দেখো এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই ভেক্টরের মান কিন্তু আলাদা, দিকও আলাদা। দেখো এ বি এদিক বরাবর কাজ করছে, সি বিপরীত দিকে কাজ করছে, বি এর মান বি ভেক্টরের মান সব থেকে কম, ঠিক আছে। তাহলে এই যে এ বি সি এদেরকে বলা হয় কি এক রেখীয় ভেক্টর। কেন বলো তো, দেখো মোটামুটি ভাবে এরা কি করছে বা এদেরকে এক কথা দেখো এক রেখীয় না বলে এটাকে আরো ভালো বলতে পারবে যে সমান্তরাল ভেক্টর। কি বলবে, সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর, ঠিক আছে। এক রেখীয় ভেক্টর নয়, বলবে যে সমান্তরাল ভেক্টর, এক রেখীয় ভেক্টরটা আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে একে কি বলা হবে সমান্তরাল ভেক্টর, পরস্পর ভেক্টরগুলো কি পরস্পরের সমান্তরাল, একে বলা হবে কি সমান্তরাল ভেক্টর, ঠিক আছে। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে এক তলীয় ভেক্টর। কি বলবো, এক তলীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর, ঠিক আছে, একতলীয় ভেক্টর। দেখো একতলীয় ভেক্টর কাকে বলে, না মনে করো আমার কাছে একটা তল আছে এরকম, ঠিক আছে, নির্দিষ্ট তল, মনে করো এ বি সি ডি আছে, এর ভেতরে এদিকে একটা পি ভেক্টর কাজ করছে, এদিকে একটা মনে করো কিউ ভেক্টর কাজ করছে, এদিকে আর ভেক্টর কাজ করছে। তাহলে দেখো এই যে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর কোন তলে কাজ করছে, এ বি সি ডি তলের মধ্যে আছে, একটা তলের মধ্যে আছে, এদেরকে আমরা বলবো এক তলীয় ভেক্টর। তাহলে এ পর্যন্ত আমি কি বললাম না সমান ভেক্টর, ঠিক আছে, সমান ভেক্টর কাকে বলে, বিপরীত ভেক্টর কাকে বলে, সমান্তরাল ভেক্টর কাকে বলে, আর একতলীয় ভেক্টর কাকে বলে। আশা করি এ পর্যন্ত তোমরা মোটামুটি ভাবে এই জিনিসগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে সমবিন্দু ভেক্টর, ঠিক আছে। এই চারটে ভেক্টরের পরে চলে আসছি কোথায়, না সমবিন্দু ভেক্টর, ঠিক আছে, সমবিন্দু ভেক্টর। দেখো সমবিন্দু কথার অর্থ কি, সমবিন্দু মানে হচ্ছে যে সমস্ত ভেক্টর একটা বিন্দু থেকেই
উৎপত্তি লাভ করেছে। ধরো মনে করো এখান থেকে এদিকে এ ভেক্টর কাজ করছে, ওপরের দিকে এদিকে বি ভেক্টর কাজ করছে, নিচের দিকে এখানে সি ভেক্টর কাজ করছে, আর এটা মনে করো ও বিন্দু। এবারে দেখো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সবগুলোই কিন্তু তার আদি বিন্দু বা প্রাথমিক বিন্দুটা কোনটা না ও, এদেরকে বলা হবে কি সমবিন্দু ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরগুলো একটা বিন্দু থেকে উৎপন্ন হয়েছে বা উৎপত্তি লাভ করেছে তাদেরকে আমরা বলবো সমবিন্দু ভেক্টর। ঠিক আছে, আশা করি এই 5টা ভেক্টর তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তারপরে যে জিনিসটা চলে আসবো সেটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক ভেক্টর। ঠিক আছে, ত্রিমাত্রিক ভেক্টর। দেখো ত্রিমাত্রিক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক ভেক্টর, ঠিক আছে, ত্রিমাত্রিক ভেক্টর। ত্রিমাত্রিক ভেক্টর কাকে বলে না, যে ভেক্টরটা ত্রিমাত্রিক দেশে অবস্থান করবে। মানে মনে করো এরকম 3টে অক্ষ আছে তোমার কাছে, ঠিক আছে, এটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এইখানে একটা ভেক্টর কাজ করছে আর ভেক্টর। ঠিক আছে, এটাকেই আমরা বলবো ত্রিমাত্রিক। অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে যে ভেক্টরটা কাজ করবে তাকে বলা হবে ত্রিমাত্রিক ভেক্টর। যেমন আমি উদাহরণ দিই, মনে করো এই হচ্ছে আমার এক্স 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 অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ, আর জেড অক্ষটা মনে করো এই দিক বরাবর আছে, এই দিক বরাবর আছে জেড অক্ষ। ঠিক আছে, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এবার এরকম ভাবে একটা ভেক্টর বেরিয়ে গেছে। তারপর ওই ভেক্টরটা তুমি অবস্থান নির্ণয় করতে গেলে এক্স এরও সাহায্য লাগবে, ওয়াই এরও সাহায্য লাগবে, জেড এরও সাহায্য লাগবে। ওটাকেই আমরা বলবো ত্রিমাত্রিক ভেক্টর বা তোমার হচ্ছে 3D ভেক্টর। ঠিক আছে, বা 3 ডাইমেনশনাল ভেক্টর। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট চলে আসবো সেটা হচ্ছে শূন্য ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে না, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলা হয় না, যে ভেক্টরের কোনো মানও নেই আর দিকও নেই তাকে কি বলবো শূন্য ভেক্টর। বা যে ভেক্টরের মানটা শূন্য কিন্তু কোনো দিক নেই তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। এবারে মনে হতে পারে যে শূন্য ভেক্টর একটা আজব আজব জিনিসের মতো লাগছে, ওটা তো স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি বলে দেওয়া যেত। না, শূন্য ভেক্টরের ব্যাপারটা কীরকম, শূন্য ভেক্টর কোথায় কোথায় কাজে লাগে তাহলে সেটা বোঝার চেষ্টা করো। দেখো মনে করো আমি বললাম এদিক বরাবর কে কাজ করছে না পি ভেক্টর। ঠিক আছে, পি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা বিপরীত দিকে বরাবর কে কাজ করছে না কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কত হবে? দেখো এদের সমষ্টি বা যোগফল দেখো কত হবে না পি ভেক্টর প্লাস কত হবে কিউ ভেক্টর। কিন্তু একটা জিনিস খেয়াল করো, পি যেদিকে কাজ করছে কিউ তার বিপরীত দিকে কাজ করছে। বিপরীত দিক বোঝানোর জন্য আমরা আগে কি দেবো, একটা মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো পি ভেক্টর মাইনাস কি হয়ে যাবে কিউ ভেক্টর। এবারে যেহেতু পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান একই, এরই মান কত বেরোবে শূন্য। এর উপরে মাথায় তোমাকে ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে। এইটা বোঝানোর জন্য কি বলা হয় শূন্য ভেক্টর ব্যবহার করা হয়। তাহলে শূন্য ভেক্টর কোথায় ব্যবহার করা হয় না দুটো সমজাতীয় ভেক্টরের বিয়োগফল বোঝানোর জন্য শূন্য ভেক্টর ব্যবহার করা হয়। এছাড়াও আর কোথায় ব্যবহার করা হয় দেখো, শূন্য ভেক্টরের যে এগুলো আছে বীজগাণিতিক যে সমাধান করার পদ্ধতি সেগুলো একটু বলে দিই। ঠিক আছে, দেখো শূন্য ভেক্টরের সঙ্গে ধরো তুমি পি ভেক্টর যোগ করলে ওর মান কিন্তু তোমার পি ভেক্টরই থাকবে। যেমন শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে, শূন্যর সঙ্গে 2 যোগ করলে 2 হবে, শূন্যর সঙ্গে 3 যোগ করলে 3 হবে। একই রকমভাবে শূন্য ভেক্টরের সঙ্গে যদি তুমি অন্য কোনো ভেক্টরের গুণ করো সেটা কিন্তু আবার পুনরায় শূন্য ভেক্টর হয়ে যাবে। অর্থাৎ সংখ্যার মধ্যে শূন্যর সঙ্গে তুমি যেই সংখ্যায় গুণ করো না কেন উত্তর কিন্তু তোমার কি আসবে শূন্য ভেক্টর আসবে। ঠিক আছে, দেখো আর শূন্য ভেক্টর কোথায় ব্যবহার করা হয় দেখো, মনে করো আমি বললাম কোনো একটা বস্তু হচ্ছে সমবেগে চলছে। কিসে চলছে? সমবেগে চলছে, সমবেগে চলছে। তাহলে সমবেগে চলছে মানে কি তার ত্বরণ কিন্তু শূন্য, গতিবেগ তো বাড়ছে না সময়ের সাপেক্ষে, তাহলে ত্বরণ কিন্তু শূন্য। এবারে দেখো ত্বরণ একটা কি রাশি, ত্বরণ একটা কিন্তু ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ত্বরণ তো ভেক্টর রাশি, ভেক্টর রাশি বোঝানোর জন্য আমাকে অবশ্যই মাথায় কি দিতে হবে তীর চিহ্ন দিতে হবে আমি বলেছি। তাহলে ত্বরণ এখানে শূন্য, শূন্যর মাথায় তোমাকে কিন্তু অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, তখনই ওটা হয়ে যাবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবারে বোর্ডটা মুছে ফেলি, মুছার পরে আমরা চলে আসবো তোমার হচ্ছে একক ভেক্টরে। চলে আসছি আমরা একক ভেক্টরে। ঠিক আছে, তাহলে এবারে কি আলোচনা করব না একক ভেক্টর। একক ভেক্টর ইংরেজিতে যাকে বলা হয় ইউনিট ভেক্টর। কি বলা হয়? ইউনিট ভেক্টর। তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ একক ভেক্টরের কাজ তোমার অনেক জায়গায় থাকবে। দেখো একক ভেক্টর কাকে বলে, নামের মধ্যেই আছে কি একক। একক মানে কি এক। ঠিক আছে, অর্থাৎ যে ভেক্টরের মান এক কিন্তু নির্দিষ্ট একটা অভিমুখ থাকবে তাকে আমরা একক ভেক্টর বলবো। তাহলে একক ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান কিন্তু এক কিন্তু তার নির্দিষ্ট একটা দিক বা অভিমুখ থাকবে তাকে আমরা একক ভেক্টর বলবো। ঠিক আছে, এবারে দেখো একক ভেক্টরকে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, এটা মনে করো এ ভেক্টর। ঠিক আছে, এবারে একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করব না ক্যাপ ব্যবহার করব, এন ক্যাপ। এন ক্যাপ কি ব্যবহার করবো? এন ক্যাপ। অর্থাৎ আমি যদি মনে করি যে এ ভেক্টর বরাবর, ঠিক আছে, এ ভেক্টর বরাবর একক ভেক্টর হলো
তোমার এন ক্যাপ। তাহলে কিভাবে লিখবো না এ এন ক্যাপ সমান কি হয়ে যাবে এ ভেক্টর, ঠিক আছে, এ এন ক্যাপ সমান হচ্ছে এ ভেক্টর। কেন হলো দেখো এটা হচ্ছে ওই এ ভেক্টরের মান, আর এন ক্যাপটা কি বোঝাচ্ছে একক ভেক্টর ওই দিক বরাবর বোঝাচ্ছে, সেটাই হচ্ছে কি হয়ে যাবে তোমার এ ভেক্টর। এখান থেকে দেখো এন ক্যাপ সমান কি বেরোবে না এ ভেক্টর বাই হচ্ছে এ, ঠিক আছে। এই এন ক্যাপটাকেই আমরা বলবো কিন্তু একক ভেক্টর, কি বলবো একক ভেক্টর। সবসময় মনে রাখবে একক ভেক্টরের মান, আমি কি বললাম ভেক্টরের মান বোঝানোর জন্য আমরা ক্যাপ ব্যবহার করব, তাহলে একক ভেক্টরের মান সবসময় কিন্তু কত হবে 1 হবে, ঠিক আছে। একক ভেক্টরের মান কত হবে না 1 হবে। এবারে দেখো আমি যদি একটা ত্রিমাত্রিক ছবি আঁকি, মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, আর এটা মনে করো জেড অ্যাক্সিস, ঠিক আছে। এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে বোঝানোর জন্য আমরা মূলত আই ক্যাপ ব্যবহার করি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে বোঝানোর জন্য আমরা জে ক্যাপ ব্যবহার করি, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর বোঝানোর জন্য কে ক্যাপ ব্যবহার করি। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে ক্যাপ, ঠিক আছে। তাহলে একক ভেক্টরের মোটামুটি পরিষ্কার হলো। তাহলে একক ভেক্টর কাকে বললাম না যে সমস্ত ভেক্টরের মান এক কিন্তু নির্দিষ্ট দিক বা অভিমুখ আছে তাদেরকে আমরা একক ভেক্টর বলবো। একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা ক্যাপ ব্যবহার করব, যেমন একক ভেক্টরকে জেনারেলি আমরা কি দিয়ে প্রকাশ করি এন ক্যাপ দিয়ে প্রকাশ করি। এক্স অক্ষ বরাবর আচ্ছা একক ভেক্টরের পরম মান কত হবে সবসময় জন্য 1 হবে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করবো আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এটা তোমাদের কিছুক্ষণ পরে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এবারে যেটা ভেক্টর চলে আসবো সেটা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর, কি বলবো হ্যাঁ সরি অবস্থান ভেক্টর, ঠিক আছে। ত্রিমাত্রিক ভেক্টর করানো হয়ে গেছে, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর দেখো অবস্থান ভেক্টর কাকে বলে, ঠিক আছে। অবস্থান ভেক্টর কাকে বলে মনে করো এই যে ত্রিমাত্রিক একটা 3D পিকচার এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস আছে, এই ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টর তোমার এইভাবে কাজ করছে, যার ধরো মনে করো পি যার স্থানাঙ্ক কত এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবারে এই ভেক্টরটাকে আমরা বলবো ত্রিমাত্রিক ভেক্টর, অর্থাৎ যার এক্স অক্ষ বরাবর উপাংশ রয়েছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ রয়েছে, জেড অক্ষ বরাবরও উপাংশ কিন্তু রয়েছে, ঠিক আছে। এবারে দেখো এই পি যে বিন্দুটা তার স্থানাঙ্ক কত না এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি এক্স ঘর আসবো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যাবো, জেড অক্ষ বরাবর জেড ঘর যাবো, গেলে যে বিন্দুটা পাবো সেখান থেকে এই ও এর যে যোগফল এই ভেক্টরটাকে আমরা কি বলবো না হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করবো কিভাবে মনে করো ধরো ওটা ওপি ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর, ওটাকে প্রকাশ করবো দেখো এক্স অক্ষ বরাবর কতটা আসবো এক্স, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কতটা যাবো না ওয়াই, জেড অক্ষ বরাবর কতটা যাবো না জেড, ঠিক আছে। এবারে দেখো আমি কি বলেছিলাম এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টরকে আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, তাহলে এটা কি এক্স আই ক্যাপ প্লাস কি হয়ে যাবে ওয়াই জে ক্যাপ প্লাস কি হয়ে যাবে জেড কে ক্যাপ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এর ভ্যালু বা মানটা কত হবে দেখো, মান লেখার জন্য আমি কি বলেছিলাম আমরা মড ব্যবহার করবো, তাই তো, সমান হবে এর মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার তোমার মনে হতে পারে যে হঠাৎ করে ওপি ভেক্টরের মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কেন হয়ে গেল, দেখো এটা আমরা অলরেডি ক্লাসে কিন্তু আগে করিয়েছি, ঠিক আছে। তোমরা একমাত্রিক গতি দেখবে সেখানে কিন্তু আমরা এটা প্রমাণ করিয়েছি, ঠিক আছে, এখানে আর করাচ্ছি না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি টাইপস অফ ভেক্টর মানে ভেক্টর কত ধরনের হতে পারে সেটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে লব্ধি ভেক্টর কাকে বলে, কি বলে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর কাকে বলে। দেখো লব্ধি ভেক্টরে যদি আমি আলোচনায় চলে আসি, ঠিক আছে, কি বললাম লব্ধি ভেক্টর, ঠিক আছে, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে। লব্ধি ভেক্টর জিনিসটা কি না সেই আগের চিত্রটা মনে করো এখানটা একটা ধরো মনে করো একটা বল তোমার হচ্ছে এদিক বরাবর কাজ করছে, ঠিক আছে, একটা বল তোমার এদিক বরাবর কাজ করছে, আর একটা বল তোমার এদিক বরাবর কাজ করছে, ঠিক আছে। একটা বল এদিক বরাবর কাজ করছে, একটা বল ওদিক বরাবর কাজ করছে, ঠিক আছে। তাহলে লব্ধি বলটা কিরকম হবে না লব্ধি বলটা এই বরাবর কাজ করবে। কেন ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে, মনে করো তোমাকে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, যে মনে করো এইখানটায় ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, এ একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, তুমি ওকে ঠেলছো এই দিক বরাবর ঠেলছো, তাহলে তোমার একটা ভেক্টর কোন দিক বরাবর কাজ করছে এই দিক বরাবর। আরেকটা মনে করো আরেকটা যে ওকে আবার তুমি ঠেলছো এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে দেখো এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, আর এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছে। বস্তুটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে, এদিক দিয়ে তো যাবে, তাই না, এই দিয়ে যাবে, কারণ তুমি ঠেলছো এদিকে একজন ঠেলছো ওদিকে, বস্তুটা কোন দিক থেকে যাবে মাঝখানের দিক থেকে যাবে, ঠিক আছে। মনে করো এটা ওপি ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো এটাই হচ্ছে কিন্তু আমাদের লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর কাকে বলে না যখন দুই বা তার বেশি ভেক্টর একসঙ্গে কাজ করবে তখন ওই দুই বা তার বেশি ভেক্টরের যে
মানে ফাইনালি প্রকাশিত যে ভেক্টরটা পাবো তাকে আমরা লব্ধি ভেক্টর বলবো, ঠিক আছে। অর্থাৎ দুই বা তার বেশি ভেক্টর যখন একটা বস্তুর উপরে বা কোনো একটা জিনিসের উপরে কাজ করবে তখন তার একটা অন্তিম একটা দিক বা অন্তিম একটা ভেক্টর আমি পাবো, ঠিক আছে। তাকেই আমরা বলবো লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। যেমন দেখো এখানে যদি আমি মনে করি এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটাকে মনে করি যদি বি ভেক্টর, এটাকে মনে যদি করি সি ভেক্টর, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি ভেক্টর, বি ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা হয়ে যাবে? দেখো লব্ধি ভেক্টর হবে সি ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা চলে গেল লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। এরপরে চলে আসবো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র। তারপরে দেখো আমরা চলে আসছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। ভেক্টর যোগের কি সূত্র? না ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যাকে ইংরেজিতে কি বলা হয়? না ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। কি বলা হয়? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আগে আমি তোমাকে বলে দিই, তারপরে আমি ব্যাখ্যা করছি, ঠিক আছে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র তোমাকে বলছে যে যদি দুটো ভেক্টর কোনো ত্রিভুজের দুটো বাহু দ্বারা মান এবং অভিমুখ প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই দুই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর হিসেবে প্রকাশ পাবে, ঠিক আছে। কি বললো? না যে কোনো দুটি ভেক্টর যদি ত্রিভুজের দুটি বাহুর দ্বারা মান এবং অভিমুখকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের মান এবং অভিমুখকে প্রকাশ করবে। দেখো কি বলতে চাইছি ব্যাপারটা। মনে করো আমার কাছে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, মনে করো আমি সাপোজ ধরে নিচ্ছি এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এবারে মনে করো যে এ বি আর সি এই তিনটে বিন্দু বা এবিসি ত্রিভুজ আছে, ঠিক আছে। এবারে মনে করো এ বি বরাবর আমার স্মল এ ভেক্টর কাজ করছে, ঠিক আছে। বিসি বরাবর স্মল হচ্ছে তোমার বি ভেক্টর কাজ করছে, ঠিক আছে। এবারে দেখো সূত্রটা কি বলছিল যে যদি দুটি ভেক্টর ত্রিভুজের দুটি বাহু দ্বারা মান এবং অভিমুখকে প্রকাশ করে, দেখো এ বি বরাবর এ ভেক্টর, বিসি বরাবর বি ভেক্টর কাজ করছে, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের মান এবং অভিমুখকে প্রকাশ করবে। দেখো এর অভিমুখ এইদিকে, এর অভিমুখ এইদিকে, সবগুলো কি হচ্ছে? সবগুলো ক্লকওয়াইজ। তাহলে এটা বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিক বরাবর কি করবে? ওই দুটো ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। বিভিন্ন বইতে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেওয়া আছে, পড়ে নিতে পারো, ঠিক আছে। খুব একটা জটিল কিছু নয়, ঠিক আছে। তাহলে দেখো এবার এই ভেক্টরগুলোকে কিভাবে প্রকাশ করা হয়। যেহেতু আমি রেজাল্টেন্ট ভেক্টর কি পাচ্ছি? সি ভেক্টর, মানে আর আগের দুটো ভেক্টর কি ছিল? এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি লেখা হয়? সি ভেক্টর। এটা হচ্ছে তোমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের কি সূত্র? ত্রিভুজ সূত্র, ঠিক আছে। এবারে এই সূত্রটাকে আমরা প্রমাণ করব, ঠিক আছে। কিভাবে প্রমাণ করব? না এই সূত্রটাকে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিন্তু প্রমাণ করব। বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ বলতে কি, যে এ ভেক্টর বি ভেক্টর যদি একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা হচ্ছে মান এবং অভিমুখকে প্রকাশ করে, তাহলে সি ভেক্টরটি, স্মল সি ভেক্টরটি বিপরীত দিকে হচ্ছে কি করবে? আমার ওই দুটো ভেক্টরদের মান এবং অভিমুখকে প্রকাশ করবে। এবারে চলে আসছি আমি এই সূত্রের প্রমাণে, ঠিক আছে। দেখো জ্যামিতিকভাবে আমি প্রমাণটা করিয়ে দিচ্ছি। দেখো মনে করো যে তোমার কাছে দুটো ভেক্টর আছে, ঠিক আছে। মনে করো দুটো ভেক্টর আছে, মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, আর মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে। এই দিক বরাবর যে ভেক্টরটা কাজ করছে সেটা পি ভেক্টর, আর এই দিক বরাবর যে ভেক্টরটা কাজ করছে সেটা কিউ ভেক্টর, ঠিক আছে। এবার আমার ভেক্টর যোগের সূত্র অনুযায়ী আমার তৃতীয় ভেক্টরটা কোন? এইটা হচ্ছে আমার ত্রিভুজের তৃতীয় বাহু হবে, ঠিক আছে। এই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে কাজ করবে। মনে করো এটা হচ্ছে আর ভেক্টর, এই আর ভেক্টরটা কি করবে? পি এবং কিউ ভেক্টরে কি প্রকাশ করবে? মান এবং অভিমুখ প্রকাশ করবে, ঠিক আছে। মনে করো এটা এ, এটা বি, আর এটা সি, ঠিক আছে। এবারে দেখো পি ভেক্টরটাকে আমি আগের দিকে অল্প করে বাড়িয়ে দিলাম, আর সি ভেক্টর থেকে আমি একটা লম্ব টেনে নিলাম, যেটা হচ্ছে তোমার ডি বিন্দুতে এসে ছেদ করলো, ঠিক আছে। এবারে আমি ধরে নিচ্ছি দেখো এখানে আমি লিখে ফেলি একটু। দেখো কি লিখছি, না এ বি ভেক্টর বা এ থেকে বি বরাবর যে ভেক্টরটা সেটার মান কত? না পি ভেক্টর। বি থেকে সি বরাবর যে ভেক্টরটা তার মান কত? না কিউ ভেক্টর। আর এ থেকে সি বরাবর যে ভেক্টরটা সেটা হচ্ছে আমার হচ্ছে কি ভেক্টর? না আর ভেক্টর, ঠিক আছে। ত্রিভুজ সূত্র অনুযায়ী কি হবে? না পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজিক্যাল টু কত হবে? না আর ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি মনে করছি যে আর ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করেছে। কি কোণ করেছে? ফাই কোণ করেছে। সিমিলারলি
পি ভেক্টরটা কিউ ভেক্টরটার সঙ্গে কত কোণ করেছে, না হচ্ছে থিটা কোণ করেছে। এবারে দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ তো এই ধারের কোণটা, এটা হঠাৎ করে হতে গেল কেন? একটা জিনিস খেয়াল করো, বি ভেক্টর কোণ দিয়ে কাজ করছে ওপর দিকে, ভালো কথা। পি ভেক্টর কোণ দিয়ে কাজ করছে এদিক বরাবর। যদি আমি এই ধারের কোণটা নেই তাহলে কিন্তু আমার অপোজিট সাইডের কোণ হয়ে যাবে। তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যে ভেক্টরটাকে আগের দিকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে কোণটা অঙ্কন করো, ঠিক আছে? তাহলে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণ ফাই, আর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল, থিটা, ঠিক আছে? এবারে দেখো একটা সমকোণী ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, কোনটা, এ ডি সি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো ত্রিভুজ এডিসি এর, ত্রিভুজ এডিসি এর বা এডিসি থেকে পাই লেখো, ত্রিভুজ এডিসি থেকে পাই, ঠিক আছে, থেকে পাই। দেখো আমরা পাইথাগোরাস থিওরেম পড়ে এসেছি, কি হয়, বা পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে দেখো লম্ব কোণটা সিডি, ভূমি কোণটা এডি, আর অতিভুজ কোণটা এসি। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে সিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত, এডি স্কয়ার, ঠিক আছে? তাহলে এসি স্কয়ার সমান কত হলো, সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান, দেখো সিডি স্কয়ারটাকে আমি সিডি স্কয়ারই রেখে দিলাম, ঠিক আছে, সিডি স্কয়ারটাকে সিডি স্কয়ার রেখে দিলাম, প্লাস দেখো এডি স্কয়ার, দেখো এডির জায়গায় আমি কি লিখতে পারি, এবি প্লাস বিডি, কি লিখতে পারি, এবি প্লাস হচ্ছে বিডি, ঠিক আছে? তাহলে এডি স্কয়ারের জায়গায় আমি লিখে ফেললাম এবি প্লাস হচ্ছে আমার বিডির হোল স্কয়ার, ঠিক আছে, সমান দেখো সিডি স্কয়ার প্লাস, এটাকে এ প্লাস বি তে হোল স্কয়ারের ফর্মুলা পাবো, কি হবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে বি স্কয়ার সমান দেখো সিডি স্কয়ার প্লাস, আচ্ছা তুমি বিডি স্কয়ারটাকে আগে নিয়ে নাও, তাহলে বিডি স্কয়ার প্লাস দেখো এবি স্কয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু কত হয়ে গেল, না হচ্ছে বিডি হয়ে গেল, ঠিক আছে, সমান দেখো এবার দেখো সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, দেখো সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান কত হবে, না বিসি স্কয়ার, কারণ দেখো বিসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার, অর্থাৎ বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান কত হবে, বিসি স্কয়ার। তাহলে বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের জায়গায় কত বসে, এটার জায়গায় কত বসে গেল, না হচ্ছে তোমার বিসি স্কয়ার, ঠিক আছে, প্লাস দেখো এবি স্কয়ার রয়েছে প্লাস দেখো 2ab, ঠিক আছে? দেখো একটা জিনিস খেয়াল করো, বিসির মান তুমি জানো, এবির মান জানো, ঠিক আছে, কিন্তু বিডির মান আমি জানি না। তাহলে বিডির মানটা আমি কিভাবে বের করতে পারবো, এই ছোট ত্রিভুজটা ধরো, মানে ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজটা ধরো, এখান থেকে দেখো আমি cos থিটা সমান কি লিখতে পারি, cos থিটা সমান কি হবে, ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি কত, বিডি, তাহলে বিডি বাই অতিভুজ কত, না বিসি, তাহলে বিসি, এখান থেকে দেখো বিডি সমান কত বেরোবে, বিডি সমান হচ্ছে বিসি cos থিটা, ঠিক আছে? তাহলে বিডির জায়গায় ভ্যালুটা কত বসাবো, বিসি cos থিটা, তাহলে বিডির জায়গায় বসিয়ে দাও বিসি cos থিটা, ঠিক আছে, সমান দেখো বিসি, তাহলে দেখো এসি স্কয়ার ছিল, এসি সমান কি হয়ে যাবে, এদের এসে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার কত হয়ে গেল, বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস 2ab ইন্টু বিসি cos থিটা, ঠিক আছে, cos থিটা। দেখো এসির মান কত, না এসির মান হচ্ছে পি, তাহলে সরি এসির মান কত আর, তাহলে আর সমান তোমার কাছে রুট ওভার কত বেরোবে, বিসি স্কয়ার, বিসির মান কত কিউ, ঠিক আছে, তাহলে কিউ স্কয়ার প্লাস এবির মান কত পি, তাহলে কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা, ঠিক আছে? এটাকে তুমি এভাবে লিখতে পারো, আর সমান রুট ওভার কত, রুট ওভার হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ ইন্টু cos থিটা, ঠিক আছে, এটা তোমার বেরিয়ে গেল তোমার রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর আর এর মান। অর্থাৎ যদি ত্রিভুজের দুটো বাহু বরাবর পি ভেক্টর এবং কিউ ভেক্টর কাজ করে, তাহলে বিপরীত ক্রমে আর ভেক্টর হচ্ছে সেই পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর হিসেবে প্রকাশ করা যাবে। সেই আর ভেক্টরের মান কত বেরোলো, না আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা, ঠিক আছে? এবারে দেখবে অনেক বইতে এটা পি কিউ, অনেক পি কিউ না ধরে এ বি দিয়ে করা আছে, একই জিনিস, তখন পি জায়গায় এ বসবে, কিউ এর জায়গায় বি বসবে, আর তোমার আর এর জায়গায় সি বসবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কি করলাম, আমার হচ্ছে আর ভেক্টরের হচ্ছে মানটা আমি বের করে ফেললাম, কিন্তু আমার তো অভিমুখও চাই, তাই না? আমার তো অভিমুখও চাই, যেহেতু আমার ভেক্টর আছে তাহলে তার একটা অভিমুখ থাকবে। দেখো অভিমুখটা দেখো, আর যে ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা, সেটা তোমার পি ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে, ফাই কোণ করেছে, পি ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে, ফাই কোণ করেছে। তুমি বড় ত্রিভুজটা ধরে নাও, মানে ত্রিভুজ এ ডি সি, ঠিক আছে, এ ডি সি,
দেখো এডিসি থেকে দেখো আমি কি পাচ্ছি, দেখো এডিসি থেকে আমি লিখতে পারলাম ধরো ট্যান ফাই লিখলাম, ঠিক আছে, ট্যান ফাই সমান কি হয়, ট্যান সমান কি লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এই বড় ত্রিভুজের লম্ব কোনটা, সিডি, বাই কত হবে, সিডি বাই এডি, ঠিক আছে, তাহলে সিডি বাই কত হয়ে গেল, এডি, সিডি বাই কত হয়ে গেল, এডি, সমান দেখো সিডি ওপরে থাকলো, সিডি থাকলো কোথায়, ওপরে, সিডি বাই, ঠিক আছে, সিডি বাই এডির জায়গায় আমি কি লিখতে পারি, এবি প্লাস বিডি, ঠিক আছে, তাহলে এডির জায়গায় লিখে ফেলি আমি কত, এবি প্লাস হচ্ছে আমার বিডি লিখে ফেললাম, ঠিক আছে, এডি প্লাস বিডি লিখে ফেললাম, সমান দেখো সিডির মান তো আমি জানি না, তাহলে সিডির মানটাকে তো আমাকে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে হবে, তাই না, তাহলে সিডির মানটাকে আমি এবার প্রকাশ করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো আমি এই যে ছোট ত্রিভুজটা বিসিডি পেয়েছিলাম, এখান থেকে আমি লিখতে পারি একটা জিনিস, দেখো আমার দরকার কিসের মান, সিডি এর মান, ঠিক আছে, আমি লিখছি সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা, সিডি, তাহলে সিডি বাই দেখো অতিভুজ কোনটা, বিসি, সিডি বাই বিসি, এখান থেকে দেখো সিডি সমান কি লিখতে পারবো, সিডি সমান লিখতে পারবো বিসি ইন্টু সাইন থিটা, কি লিখতে পারবো, বিসি ইন্টু সাইন থিটা, তাহলে সিডির জায়গায় কত বসাবো না, বিসি ইন্টু কত, সাইন থিটা, ডিভাইডেড বাই এবির মান, দেখো এবির মান আমরা জানি, তাহলে এবিটাকে এবি রেখে দিলাম, প্লাস দেখো বিডির মান জানি না, কিন্তু দেখো বিডির মান আমরা বের করেছিলাম, বিডির মান কত বেরিয়েছিল, বিসি কস থিটা, তাহলে বিডির জায়গায় কত লিখবো, বিসি ইন্টু কস থিটা, ঠিক আছে, তাহলে দেখো সমান বিসির মান কত না, বিসির মান হচ্ছে আমার কত, কিউ, তাহলে কিউ সাইন থিটা, ঠিক আছে, কিউ সাইন থিটা, ডিভাইডেড বাই কত হয়ে গেল, কিউ সাইন থিটা, ডিভাইডেড বাই কত হয়ে গেল, এবির মান কত, পি, তাহলে কত হয়ে গেল, পি প্লাস বিসি কস থিটা, বিসির মান কত, কিউ, তাহলে কিউ হচ্ছে কস থিটা, ঠিক আছে, তাহলে ট্যান ফাই সমান কত বেরোলো না হচ্ছে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, ঠিক আছে, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ তোমার কত হয়ে গেল, কস থিটা, এই যে এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান কি, ট্যানটা উপরে এসে ট্যান ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, ট্যান ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা, ঠিক আছে, পি প্লাস কিউ কস থিটা, এটা তোমার কি নির্দেশ করছে, এটা হচ্ছে তোমার আর ভেক্টরের মান বা লব্ধি ভেক্টরের মান নির্দেশ করছে, কোন ভেক্টরের সাপেক্ষে না, পি ভেক্টরের সাপেক্ষে তার মানটা নির্দেশ করছে। তাহলে দেখো আর ভেক্টরের মান কত বেরোলো, আর ভেক্টরের মান বেরোলো হচ্ছে √r পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq হচ্ছে তোমার cos থিটা, ঠিক আছে, আর মান তোমার হচ্ছে অভিমুখটা কি বেরোলো না, যদি আমি মনে করি যে রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করেছে, তাহলে ফাই সমান ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ সাইন থিটা, পি প্লাস কিউ কস থিটা, ঠিক আছে, এখানে তোমার এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলা দুটো তোমরা কিন্তু মুখস্থ রাখবে বা মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে তুমি অনেক কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেন কিন্তু তুমি পাবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি এ পর্যন্ত, আমরা পরের ভিডিওতে এর পরের পার্টটা সম্পর্কে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।